দাদা আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। বিপিএল কেমন লাগছে আপনাদের? আমরা কিন্তু প্লে অফ, কোয়ালিফায়ার, এলিমিনেটর এই ম্যাচগুলো কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করছি। হোপফুলি আপনাদেরও বিপিএল ভালো লাগছে। এই লাস্টের দিকে এসে বিপিএল কিন্তু জমজমাট উত্তেজনাকর খেলা হচ্ছে। আজকের যে ম্যাচটা আমরা দেখেছি, যেখানে ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুটো দল মুখোমুখি হয়েছিল, রাজশাহী ভার্সেস সিলেট, এই ম্যাচটাও কিন্তু নাভিশ্বাস উঠে গিয়েছিল দর্শকদের। এবং এই ম্যাচের ডিটেল আমরা জানার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ হোসেন প্রতীক ভাই। প্রতীক ভাই, একটু কি বিপিএল জমজমাট হচ্ছে লাস্টের দিকে এসে হলো? হ্যাঁ, তা তো বলতে গেলেই বিগত সময়গুলোতে যেটা দেখেছি আমরা, শেষ 2-3 বছরে যে কিছু কোয়ালিটি ফরেনার্স আসেন এই প্লে অফগুলোতে, শেষের দিকে আর কি। তো সেই হিসাবে বেশ ভালোই হচ্ছে। আজকে দর্শকদের জানিয়ে দিতে চাই, প্রথমে ব্যাট করতে নেমে 165 রানে 9 উইকেট হারায় নির্ধারিত 20 ওভারে রাজশাহী। এবং সেখানে সাহেবজাদা ফারহানের 26 রানের একটা ইনিংস ছিল, তানজিদ হাসান তামিমের 32 রানের একটা ইনিংস ছিল। এবং যেটা না বললেই নয়, নিউজিল্যান্ডের দুজন ব্যাটসম্যানের সুবাদে কিন্তু আজকে এই রানটা পুঁজি করতে পারে রাজশাহী, যেটা 38 বলে 45 রান কেন উইলিয়ামসনের, এরপরে জিমি নিশামের হচ্ছে 26 বলে 44 রানের একটা ক্যামিও। এবং জবাব দিতে নেমে আমরা দেখেছি যে খুব অল্প মার্জিনে 12 রানের, মানে যদি বলি শর্টেজে আসলে সিলেট তাদের ম্যাচ হেরে যায় 153 রানে, 8 উইকেট হারিয়ে তারা ম্যাচ শেষ করে। আমরা এই ডিটেলে জানবো। প্রতীক ভাই, আপনার কাছে কি মনে হয় যে মানে ম্যাচটা সিলেট কি হারার পিছনে কোন কারণটা আপনার কাছে মেন রিজন মনে হয়েছে? পাওয়ার প্লে ব্যাটিং, এটা একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। রাজশাহী গটা ফ্লাইং স্টার্ট, সিলেট টাইটান্স শুরুতেই 2 উইকেট হারিয়েছে, এটা একটা পার্থক্যের জায়গা। আর সবচেয়ে বড় হারের কারণ যেটা আমি বলবো, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের ইনিংসটা, 13 বলে 9 রান। এবং পাশাপাশি আমাদের দেশীয় কোচ যারা রয়েছেন, তাদের বিদেশি ক্রিকেটার সম্পর্কে জ্ঞানের অভাব, সুদক্ষ জ্ঞানের অভাব যেটা আমরা বলে থাকি। কালকে আমি ক্রিস সোকসকে বলছিলাম কিন্তু যিনি কাউন্টি ক্রিকেটে উপরে ব্যাটিং করে থাকেন, আজকে মেহেদী হাসান মিরাজকে যে পজিশনে খেলানো হয়েছে সেই পজিশনে ইজিলি আপনি ক্রিস সোকসকে খেলাতে পারতেন, কিন্তু আপনার তো আসলে সেই জ্ঞানটা নাই। এখানে আমি আপনার সঙ্গে একটু অ্যাড করতে চাই, এমনও তো হতে পারে যে মিরাজ ক্যাপ্টেন, সে বলছে যে না আমি এইখানে খেলতে চাই। না, আই ডোন্ট থিঙ্ক সো যে ক্যাপ্টেন তো স্ট্র্যাটেজি মেক করবে না। স্ট্র্যাটেজি মেক আসলে কোচই করবে। ক্যাপ্টেন হচ্ছে মাঠে সেটা এক্সিকিউট করবে, বা মাঠের ভেতরে যদি ইনস্ট্যান্ট কিছু ডিসিশন মেক করতে হয় সেক্ষেত্রে ক্যাপ্টেন হয়তো তার কিছু সে থাকতে পারে। বাট ব্যাটিং লাইন আপে কে আগে নামবে কে পরে নামবে, এটা কোচের একটা সে থাকা উচিত। এবং এই জায়গাটাতে আমার মনে হয় যে যারা রয়েছে সিলেট টাইটান্সের টিম ম্যানেজমেন্টে বা হেড কোচ রয়েছেন, আই ডোন্ট থিঙ্ক যে ক্রিস হোক্স কি মানের প্লেয়ার বা কাউন্টি ক্রিকেট উনি কি রোল প্লে করে থাকেন উনি সেটা সম্পর্কে জানেন, বা কোনো দিন কোনো একটা ইনিংস উনি ক্রিস হোক্সের দেখেছেন। আই বেট ইট উনি দেখেননি। আমরা আসলে এই ব্যাপারে আপনার কাছ থেকে আর জানতে চাই না। আমরা বলতে চাই যে সিলেটের রাজশাহীর বোলারদের এবং ব্যাটসম্যান নিয়ে একটু কথা বলতে চাই। সেখানে রাজশাহীর মানে বিপক্ষে বোলিংয়ে আমরা নাসুমকে দেখেছি 4 ওভারে 20 রানে 2 উইকেট নিতে, সালমান ইরশাদ 4 ওভারে 23 রানে 3 উইকেট নিয়েছেন, এবং মেহেদী হাসান মিরাজ 4 ওভারে 23 রানে 2 উইকেট নিয়েছেন। পক্ষান্তরে যদি আমরা বলি যে রাজশাহীর বোলাররা কিন্তু আসলে সিলেটকে একজনই কিন্তু ভুগিয়েছেন সবচেয়ে বেশি, সে হচ্ছে বিনুরা ফান্ডারও 4 ওভারে 19 রানে 4 উইকেট নিয়েছেন। এবং এই পুরো সিজনে কিন্তু আমরা আব্দুল গফফার সাকলাইনের কাছ থেকে কিন্তু ভালো বোলিং দেখেছি। আজকেও কিন্তু উনি 4 ওভারে 19 রানে 1 উইকেট নিয়েছেন। এবং আমরা যদি বলি যে সিলেটের ব্যাটসম্যানদের পক্ষে আমরা ইমনকে দেখেছি 48 রান করতে, স্যাম বিলিংসকে দেখেছি 37 রানের একটা ইনিংস খেলতে, আফিফ হোসেনকে 12 বলে 21 রান, ক্রিস ওকস 15 বল রান করেছেন 10 বলে। ডিফারেন্সটা আপনি বলছিলেন যে পাওয়ার প্লেতে কম রান, কিংবা শেখ মেহেদী হাসান মিরাজের যে ডট বলের কথা, কিংবা রানের সাথে বলে যে গরবিলের কথা বলছেন, এছাড়া আর কোন কোন জায়গায় ডিফারেন্সিয়েটটা মনে হয়েছে আপনার কাছে? বেসিক্যালি দুটো জায়গায় আসলে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, আর বাদবাকি ধরেন যে পার্থক্যগুলো রয়েছে খেলার বিভিন্ন ফেজে, এটা একটা আরেকটাকে নিউট্রালাইজ করে। যেমন আপনি দেখবেন যে রাজশাহী ওয়ারিয়র্সের স্পিনাররা একদমই ভালো করতে পারেননি, সেখানে সিলেট টাইটান্স স্পিনাররা তাদেরকে ম্যাচে ফেরত এনেছে। আবার দেখবেন যে রাজশাহী ওয়ারিয়র্সের ফাস্ট বোলাররা ভালো করেছে, সেখানে সিলেট টাইটান্সের পেসাররা স্ট্রাগল করেছে। সো এই দুটো ফলাফল মানে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। এখন বাকি থাকে হচ্ছে তাহলে পাওয়ার প্লে ব্যাটিং, এখানে রাজশাহী একটা এজ পেয়েছে, আর ডেথ ওভার ব্যাটিং। সেখানে আসলে আমরা বলি বা যে সিলেট টাইটান্সের ক্ষেত্রে তারা শেষ 4 ওভার এন্ট্রি করেছে মেহেদী হাসান মিরাজকে
সাথে নিয়ে, এবং উনি ওখানে বেশ কিছু বল নষ্ট করেছেন। আপনি রাজশাহী ওয়ারিয়র্সের ক্ষেত্রে দেখেন তারা লাস্ট ফেজটা এন্ট্রি করেছে অ্যালং উইথ কেন উইলিয়ামসন এন্ড জিমি নিশাম। তো দুজন এখানে set batsman হ্যাঁ তখন। এখানে একটা পার্থক্য, আমরা ঢুকেছি আফিফ আর মিরাজকে নিয়ে, তারা ঢুকেছেন কেন উইলিয়ামসন আর জিমি নিশামকে নিয়ে। কিন্তু সিলেট টাইটান্সের মানে স্টকে কিন্তু তখনও ক্রিস ওকস ছিল। তো এই যে এই জায়গাটা একটা ভুল আমাদের, মানে আমি কেন বলছি এই কথাটা, যে আমাদের দেশের ক্রিকেটটা অনেক দিন ধরে আপনি দেখবেন যে একটা পর্যায়ে এসে থেমে আছে, ঠিক আছে? জি। এখন মানে আমি সত্যি কথা বলতে পছন্দ করি, ফ্যাক্ট নিয়ে কথা বলতে পছন্দ করি, মানে কখনো কোথাও একটু কাজ করতে পারবো এই আশায় আমি মানে থেমে থাকার মানুষ না আর কি। সেই জন্যই বলা যে দেখেন লাস্ট ম্যাচে মেহেদী হাসান মিরাজ এবং তার সাথে যে পার্টনারশিপটা ছিল মেহেদী হাসান মিরাজ এন্ড স্যাম বিলিংসের যে পার্টনারশিপটা ছিল, দেখেন ওই ম্যাচে মেহেদী হাসান মিরাজকে ওপরে নামানো যুক্তিসঙ্গত ছিল, Wicket পড়ে গিয়েছিল। খেলাটা হচ্ছিল আবার বলে বলে, মানে রানে বল লাগতো, এরকম একটা ম্যাচ ছিল। সেই জায়গায় আপনি মেহেদী হাসান মিরাজকে প্রমোট করেছেন, দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন। এবং মেহেদী হাসান মিরাজ কিন্তু রিলেটিভলি ভালো খেলেছেন লাস্ট ম্যাচটাতে। ওই মুহূর্তে ওটাই চাওয়া ছিল যে আপনি স্ট্রাগল করে হলে উইকেটে টিকে থাকবেন, এবং টেইলে যারা আসবে বা লাস্টে যারা লং হ্যান্ডেলে ব্যাট করবেন তাদের জন্য জাস্ট ম্যাচটা ডিপে নিয়ে গিয়ে তাদের হাতে ছেড়ে দেওয়া। সেখান থেকে কিন্তু সিলেট টাইটান্স ম্যাচটা ভাগ্যের সহায়তা হলে বের করে আনতে পেরেছে। সো ওই পার্সপেক্টিভে আপনার প্ল্যানিংটা ঠিক ছিল। কিন্তু আজকে যখন আপনার রানটা একটু বেশি দরকার, আপনি জানেন যে মিরাজ এই অবস্থায় স্ট্রাগল করবে, যেহেতু উনি ভালো ফর্মে নেই। যদি এমন হতো যে কালকে উনি একটা ফ্লুয়েন্ট ইনিংস খেললেন, আজকে পাঠানো একটা যুক্তিসঙ্গত ব্যাপার ছিল। আজকে যেটা করা যেত যে আপনি ক্রিস ওকসকে বলি বা স্যাম বিলিংস যখন ছিলেন, তারা দুজন যদি একটু ভালো স্ট্রাইক রেটে খেলে শেষের দিকে ব্যবধানটা কমিয়ে আনতো, তখন কিন্তু মিরাজ যাবে ইফেক্টিভ হতে পারত। তো এই জিনিসগুলো না আমরা খেয়াল করি না। আমরা অনেক বেশি ছিল। আমরা ক্রিকেটিং নেশন হিসেবে একদমই প্রোঅ্যাক্টিভ না ভাই, মানে সত্যি কথা বলতে গেলে আমরা খুব রিঅ্যাক্টিভ। প্রত্যেকটা জিনিস আমরা রিয়্যাক্ট করি, আগে থেকে ভাবি না। আজকে কি হয়েছে, যখন আপনার রিকোয়ার্ড রান রেট অনেক বেশি, প্যানিক বাটন প্রেসড হয়ে গিয়েছে, তখন প্লেয়ার এসে রেকলেস শট খেলেছেন, আউট হয়েছেন, চলে গিয়েছে। তো আমাদের ন্যাশনাল ক্রিকেটও কিন্তু প্ল্যানিং এরকম হয় আর কি। তো এই জায়গাটাতে আমি আসলে পরিবর্তন চাচ্ছি। আপনি উন্নত বিশ্বে দেখেন বা যারা রাইজিং নেশনস রয়েছে তাদের খেলা দেখেন, স্ট্র্যাটেজি দেখেন, আর আমাদেরটা দেখেন, এখানে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। ম্যাচ ওয়াইজ আপনাকে প্ল্যান করতে হবে, সিচুয়েশন ওয়াইজ আপনাকে প্ল্যান করতে হবে। আপনি যদি এভাবে ভাবতে না শিখেন, ক্রিকেট কিন্তু আমাদের দেশের আগাবে না। কোনো সময় কি আপনার লাস্টে যখন ক্রিস ওকস ব্যাটে ছিলেন, তখন আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে ক্রিস ওকস গত দিনের মতো আজকেও ওই 28-29 রানে যে মানে ইয়া ছিল 2 ওভারে, এটা মানে জিতে যেতে পারে? না না না, আমার কখনোই মনে হয়নি। কজ ক্রিস ওকস ওই মানের ব্যাটারি না। এই জায়গাগুলোই না আসলে মানে আমাদের ভুল ভ্রান্তির জায়গা, ভাবনার ভুলের জায়গা। এগুলো খুব বেসিক বিষয়। ক্রিস ওকসের খেলার ধরন যদি আপনি দেখেন, হি ইজ নট আ স্লগার। আপনি লাস্ট ম্যাচে উনি শেষ বলে 6 মেরেছেন, ঠিক আছে, বাট বলটা আসলে স্লটে পড়েছিল, যেই জন্য উনি আসলে এটা এক্সিকিউট করতে পেরেছিলেন। বাট ক্রিস ওকস কিন্তু এমন ব্যাটার না যে আসলে 10 বলে আপনাকে 30 রান করে দেবে। হি ইজ নট লাইক কায়রন পোলার্ড আর আন্দ্রে রাসেল। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। ওনার কাছে যেই জায়গায় খেলানো হয়েছে, ওনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করেছি যে হি উইল প্লে লাইক কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, জ্যাসন হোল্ডার, হার্দিক পান্ডিয়া, এরকম। উনি কিন্তু প্রপার টেকনিক্যাল একজন ব্যাটার, ধরে খেলতে পছন্দ করেন। টেস্টে ওনার অনেক ম্যাচ উইনিং ইনিংস রয়েছে। তো সেই জায়গায় যদি আমরা যখন ইনিংসের মিড ফেজ ছিল, যেখানে মেহেদী হাসান মিরাজকে খেলানো হয়েছে, ও জায়গায় খেলালে আমরা তার থেকে ভালো আউটপুটটা পেতে পারতাম। আমরা একবারে শেষ পর্যায়ে আমরা কিছু ব্যাটসম্যানের কথাবার্তা বলতে চাই। যেমন মঈন আলী কিন্তু সিলেটের একদম কি ফ্যাক্টর ছিলেন, যার কাছে আসলে ব্যাট বল দুইটাতেই কিন্তু এক্সপেকটেশন ছিল সিলেটের। আমরা কিন্তু ওনাকে এই বিপিএলে কিন্তু মোটামুটি মানে ওই লেভেলের কোনো পারফরমেন্স দেখিনি। সো এটা আমরা যদি বলি বাংলাদেশের কোনো প্লেয়ার না বলে আমি আর এটা ডিটেলে জানতে চাই না আপনার কাছে, কিন্তু মেহেদী হাসান মিরাজের ব্যাটিং নিয়ে আমি আপনার কাছে এটা জানতে চাই। লাস্ট 8 থেকে 10টা ইনিংস তার ছিল এরকম 9, 18, 1, 7, 17, 5, 4, 6 এরকম ডিজিট। এবং আফিফ হোসেন ধ্রুবর কিছু ইনিংস আছে, তারপরেও কিন্তু উনিও খুব স্ট্রাগল করেছেন। ওনার কথা যদি বলি 21, 3, 16, 12, 6, 46, 2, 4, 13 এরকম টাইপের একটা মানে মোবাইল নাম্বার যদি আমরা বলি, তাহলে কি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের মানে টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা তো পরের বিষয়, আমরা টি-20তে আসলে কি ওই লেভেলের আমাদের স্টকে ব্যাটসম্যান নেই? দেখেন, আফিফ হোসেন ধ্রুবর ক্ষেত্রেও কিন্তু একটা কথা আমি বলতে চাই। এগুলো আসলে বললে অনেকে মনে করবেন যে আমি কি এতই বেশি বুঝি তাইলে এখানে বসে আছি কেন। বাট আপনি দেখেন, আফিফ হোসেন ধ্রুব কিন্তু টপ অর্ডারে খুব ভালো ব্যাটিং করেন। সেটা আপনি ওপেন করতে পারেন বা নাম্বার 3-তে করতে পারেন। আপনি দেখবেন যে রাজশাহী যে ফ্র্যাঞ্চাইজি একবার টাইটেল ক্লেম করেছিল রাজশাহী রয়্যালস নামে, সেবার কিন্তু আফিফ হোসেন লিটন দাসের সাথে পুরোটা সিজন ওপেন করেছেন এবং উনি দুর্দান্ত খেলেছেন। এই বিপিএলও নাম্বার 3-তে উনি একটা ইনিংস খেলেছেন, সিলেট টাইটান্সের হয়ে ভালো করেছেন। আমরা তাকে খেলাচ্ছি কোথায় দেখেন, আজকে যেই জায়গাটায় তৌফিক খান তুষারকে
রিপ্লেস করে জাকির হাসানকে নেওয়া হলো। দেখেন জাকির হাসান এই টুর্নামেন্টে অন অ্যান্ড অফ ছিলেন, এরকম একটা ক্রুশাল ম্যাচে জাস্ট যদি আপনি আফিফকে প্রমোট করে দিতেন শুরুতে, কিন্তু আজকে এই আপনার ম্যাচটা কন্ট্রোলে থাকতো বা যে একটা বিপর্যয় হলো সিলেট টাইটান্সের, এটা কিন্তু হতো না। তো এগুলো কে আপনাকে দেখবে, কে দেখে দিবে, কে বলে দিবে? এগুলো তো আপনাকে আসলে সিনারিও দেখে বুঝতে হবে। এই যে ক্রিকেটার্স লাইক আফিফ হোসেন ধ্রুব, বা আমি প্রিভিয়াসলি বলছিলাম নাইম ইসলাম একজন প্রপার টেকনিক্যাল ব্যাটার ছিলেন, তাকে ছক্কা নাইম বলে তার কেরিয়ার নষ্ট করেছে। এই আফিফ হোসেন ধ্রুব যদি টপ অর্ডারে খেলতেন, আমি বলে দিচ্ছি যে উনি বাংলাদেশের টি-20-তে অন্যতম সেরা একজন ব্যাটার হতেন। কিন্তু দেখেন তাকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, সমালোচনা করছি। দিস ইজ নট হিজ গেম, যে নেমে আপনার 4 মারবে 6 মারবে এই ধরনের ব্যাটার উনি নন। তো আসলে এই মিসম্যানেজমেন্টগুলোর জন্যই কিন্তু আমাদের দেশের ক্রিকেটের ওইভাবে উন্নতি হচ্ছে না। আপনি দেখবেন এজ লেভেল ক্রিকেট থেকে ভালো প্লেয়ার বের হয়ে আসছে, তারপরে দেখবেন যে তাদেরকে আর খুঁজে পাচ্ছে না, এই প্রপার পজিশনে তাদেরকে খেলানো হচ্ছে না। তারপরেও সিলেট টাইটান্সকে আমি সাধুবাদ জানাই, একটা ডিসিশন তাদের ভালো ছিল সব মন্দের মাঝেও, আরিফুল ইসলামকে নাম্বার 3-তে খেলানো বা তাকে লম্বা সময় বা শেষের দিকে কিছু ম্যাচ আসলে সুযোগ দেওয়া। হি ইজ আ পোটেনশিয়াল ক্রিকেটার, আমার মনে হয় উনি কিছু ম্যাচে তার স্বাক্ষর রেখেছেন। আজকে হয়তো নকআউট ম্যাচ প্রেশারটা নিতে পারেননি, বাট এই ডিসিশনটা ভালো ছিল। আরেকটা আমি আমার ক্ষোভের জায়গা বলবো, সেটা হচ্ছে জিশান আলম, তাকে একটা ম্যাচও খেলানো হয়নি। টুর্নামেন্টের শুরুর দিকে তানজিদ হাসান তামিম যখন স্ট্রাগল করছিলেন, আমার মনে হয় জিশান আলমকে সুযোগ দেওয়া যেত। এইভাবে তো আসলে পাইপলাইনে প্লেয়ার ক্রিয়েট হয়। আপনি রাইজিং স্টার এশিয়া কাপে আমি মানি সুপার ওভার একটা খুব বাজে শট খেলেছিলেন, কিন্তু তার জন্য আপনি একটা সিজন তাকে কোনো অপরচুনিটি দিলেন না। উনি কিন্তু আমাদের মানে নেক্সট ব্যাটার ইন প্রসপেক্ট, আমরা যদি বর্তমানে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তারপরে যদি বিকল্প ওপেনার খুঁজি, অ্যাটাকিং মোডে ব্যাট করতে পারে জিশান আলমই রয়েছে। পুরোটা বিপিএল তাকে আমরা পরখি করে দেখতে পারলাম না। তো আমার মনে হয় এই জিনিসগুলো আসলে অ্যাড্রেস করা উচিত। ধন্যবাদ প্রতীক ভাই। আমরাও চাই যে প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলছি, বাংলাদেশের এই ঘরোয়া লিগ বলেন কিংবা ইন্টারন্যাশনাল সার্কিটে যে প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলি, এগুলাও আমাদের থেকে যারা ম্যাচিউর লোকজন আছেন, ক্রিকেট বোদ্ধা আছেন, তারাও এগুলো বুঝুক, তারা এগুলো থেকে ওভারকাম করুক, বাংলাদেশ ক্রিকেটকে আরও ভালো খেলা উপহার দিক। দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম রাজশাহী ভার্সেস সিলেটের যে আজকের ফাইনালে ওঠার লড়াইটা, সেটা নিয়ে, এবং কথার মাঝে আমরা বাংলাদেশ ক্রিকেট কিংবা বিভিন্ন প্লেয়ারদের পারফরমেন্স নিয়েও আপনাদেরকে কথা বলেছি। দর্শক, আমরা ফাইনালের প্রি ম্যাচ অ্যানালাইসিস এবং পোস্ট ম্যাচ অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।